শুরু করলাম মায়ের পাঠ, মায়ের সরলা পল্লীবালা পর্ব 6। সময় সময় মায়ের বালিকার মতো মান অভিমানও সন্তানদের বিশেষ আমোদের বিষয় হইত। জয়রামবাটিতে একদিন রাঁধুনি না থাকায় নলিনী দিদি রুটি সেঁকিতেছেন, মা রুটি বেলিতেছেন, সঙ্গে তাহারও একটি সন্তানও রুটি বেলিয়া দিয়া সাহায্য করিতেছেন। সন্তানটি রুটি বেলায় খুব দক্ষ। নলিনী দিদি প্রায় সর্বদাই প্রাচীনা শাশুড়ির অভিনয় করিয়া মাকে শিক্ষা দিতেন। তিনি রুটি সেঁকিতে সেঁকিতে উঁচু গলায় বলিলেন, পিসিমার রুটি ভালো হচ্ছে না। তাহার অনুযোগ শুনিয়া মায়ের মনে বালিকার মতো ভারী অভিমান জন্মালো। মুখ ভারী করিয়া বেলন চাকি ঠেলিয়া দিয়া বলিলেন, রইল তোমার রুটি বেলা। আমার রুটি যদি ভালো বেলা না হয় তবে আমি আর বেলবো না। সন্তান মুশকিলে পড়িলেন। তিনি বালিকাকে প্রবোধ দিয়া রুটি বেলা বন্ধ না করিবার জন্য উৎসাহিত করিতে লাগিলেন। মা বলিলেন, আমি সারা জীবন রুটি বেলে আসছি, আর আজ আমার রুটি খারাপ হলো? সন্তানটি বুঝাইয়া বললেন, না মা, আপনার রুটি খুবই ভালো হচ্ছে। নলিনী দিদি কী করে জানলেন কোনটি কার বেলা রুটি? দুজনের রুটি তো একত্রে করা আছে। মিছিমিছি আপনাকে দোষ দিচ্ছেন কেন? আপনার রুটি খুবই ভালো হচ্ছে। তিনি চাকি বেলুন আবার মার সামনে এগিয়ে দিলেন। মায়ের বালিকা মন খুব ভারী খুশি হলো। আবার দুইজনে কথা বলতে বলতে রুটিবেলা চালাইয়া গেলেন। মায়ের শ্রী সারদা দেবীগন্তে শ্রী ঘটক 1325 সালে চৈত্র মাসে দোল পূর্ণিমার পর দিন মাকে দর্শন করতে গিয়েছিলেন। মা তখন কোয়ালপাড়া মঠে ঠাকুর ঘরের পাশের ঘরটিতে ছিলেন। দুইটি অল্পবয়স্ক বালক ও একটি যুবক সেই সময় মাকে প্রণাম করিতে আসিয়াছে। শ্রী ঘটক ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলে মা তাহার মাথায় হাত দিয়া আশীর্বাদ করিলেন। ছেলে দুইটি প্রণাম করিয়া মা তাহাদের মাথায় হাত দিবার পূর্বেই তাড়াতাড়ি সরিয়া পড়িয়াছে। আমি ছেলে দুইটির মাথা আগাইয়া ধরিতেই মা তাহাদেরও মাথায় হাত বুলিয়া দিলেন। তাহারা আবির সঙ্গে আনিয়াছিল। আমরা আবির দেব, এই কথা শুনিয়া মাত্র মার ভাবান্তর হইল। আবির দেবে বলিয়াই তিনি চটুলা বালিকার মতো হইয়া গেলেন। আর ছেলেরা তাহার পদপদ্মে আবির দিতে না দিতেই তাহাদেরই আবির লইয়া চপল ভঙ্গিতে তাহাদের গায়ে নিক্ষেপ করিতে লাগিলেন। প্রণাম করিয়া উঠিয়াই আমি নিজের কথা মাকে বলিয়া যাইতেছিলাম। আমার মাতৃভাব আমার দিকে চাহিয়া যেন যখন উত্তর দিতেছেন তখন প্রশান্ত মাতৃ মুক্তি, আবার সঙ্গে সঙ্গেই চঞ্চলা হইয়া ছেলেদের গায়ে আবির ছুঁড়িতেছেন। মার অমন মূর্তি আমি আর কোনোদিন দেখি নাই। মার ওই শিশি বালিকা সবে আরেকটি ঘটনা আছে। তখন শিশিমা সরকার বাড়ি লেনের গুদাম বাড়িতে আছেন। ঘটনাটি সরকার বাড়িতে গৌর প্রভৃতি 8-10 বছরের ছেলেরা রোজ দুপুরে বুড়ি বুড়ি খেলা করিত। ছেলেদের মধ্যে সেদিন কেহ বুড়ি হইতে চাইল না। মাকে বলিল, তুমি আমাদের বুড়ি হবে? মা ধীরে ধীরে যাইয়া বুড়ির আসন ইটের উপর বসিলেন। মহা আনন্দে ছেলেরা মায়ের মাথায় হাত রাখিয়া দাঁড়াইয়াছে ও একজন তাহাদিগকে তাড়া দিতেছে। এমন সময় গোলমাল শুনিয়া গৌরের মা আসিলেন এবং ছেলেদের কাণ্ড দেখিয়া ধমক দিয়া কহিলেন, বুড়ি করবার আর লোক পাওনি? মাকে তিনি প্রণাম করিয়া ঘরে যাইতে অনুরোধ করিলেন। মা তখন কহিলেন, ওদের তো একজন বুড়ি চাই, কেউ হতে চাইছিল না, তাই আমিই বুড়ি হলুম। কত অল্পে মা খুশি হতেন এবং কীভাবে সরলা বালিকার ন্যায় আচরণ করতেন। শিশিমা আরও নিজে বলেছেন, প্রথমে যখন কলকাতা এসেছিল তখন জলের কলটল কিচ্ছু দেখেনি। একদিন কল ঘরে গেছে কলকাতার কাঁসারিপাড়ার গিরিশ ভট্টাচার্যের বাড়িতে। দেখে যে কল শোঁসো করে সাপের মতো গর্জাচ্ছে। মা তো ভয়ে এক ছুটে মেয়েদের কাছে গিয়ে চলে এসেছে, ওগো কলের মধ্যে একটা সাপ এসেছে, দেখবে এসো, শোঁসো করছে। তারা হেসে বললে, ওগো সাপ নয়, ভয় পেও না, জল আসার আগে অমনি শব্দ হয়। মা তো হেসে কুটিপাটি। মা নিজে ইংরাজি জানতেন না। একদিন নিবেদিতা স্কুলের কয়েকটি মেয়ে তার কাছে এসেছে। তাদের মধ্যে দুটি মেয়ে মাদ্রাজি। শিশিমা ওই মাদ্রাজি মেয়েদের পড়াশোনার কথা জিজ্ঞাসা করছেন। ওরা ইংরাজি জানে শুনে শিশিমা জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমরা এখন বাড়ি যাব, এই ইংরাজিতে বলো তো। তাদের দুজনের মধ্যে একজন অন্যকে বলল, তুমি বলো, তুমি করো। ওদের মধ্যে যে বড় সেই ইংরেজিতে বলল। শিশিমা আরও জিজ্ঞাসা করলেন, বাড়ি গিয়ে কি খাবে, এটা ইংরাজিতে কি হবে? উত্তর শুনে শিশিমা খুব খুশি হয়ে হাসতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, তোমরা গান জানো?
মেয়ে দুটি বলল, জানি। জানি বলাতে মাদ্রাজি গান গাইতে শিশিমা আদেশ করলেন। মেয়ে দুটি মাদ্রাজি গান গেয়ে শোনালো। শিশিমাও শুনতে শুনতে খুব আনন্দ করতে লাগলো। শিশিমা স্নান করবেন, তেলের ভাঁড় চিরুনি নিয়ে আমার কোলের কাছে এসে বসলেন। মাথায় হাত দিয়ে আমি ইতস্তত করছি দেখে মা বললেন, দাও না গো মাথাটি আঁচড়ে। যেন বালিকা স্বভাবের মতোই তিনি বলেন। এই পর্যন্তই আজ পাঠ করলাম।